আপনার বাংলা ভাষা, বাংলা ভাষায় কিন্তু উন্নত মানের এই জ্ঞান বিজ্ঞানের বই লেখা হয় না, লেখা যায় না। কেননা এইটা অনুবাদের সমস্যা আছে। আপনার এই ভাষায় প্রচুর অনুবাদ হয় না। আপনার এই জন্য বহু ভাষা শিক্ষার একটা গুরুত্ব আছে। বহু ভাষা শিখলেই আপনার নিজস্ব ভাষা সমৃদ্ধ হয়। বাংলা ভাষার চর্চা হয় নাই তো এই দেশে। এই দেশে হয়েছে বর্ণমালা পূজা। এই আপনার 21শে ফেব্রুয়ারিতে কি করা হয়? হ্যাঁ, গান টান গায়ে বর্ণমালা পূজা করা হয়। যদি ভাষার প্রতি আমরা রিয়েলি দরদি থাকতাম, আমাদের ছেলে মেয়েদের 2-3টা ভাষা এমনিতে শেখার কথা ছিল। তো ফলে আমাদের এই বর্ণমালা পূজার যে সংস্কৃতি আওয়ামী লীগ গড়ে তুলছিল, সেই জায়গা থেকে বের হয়ে রিয়েলি বহু ভাষা চর্চার প্রতি মনোযোগী হওয়া দরকার। জ্ঞান ভিত্তিক একটা দেশ, জ্ঞান ভিত্তিক একটা তরুণ প্রজন্ম গড়ে তোলা দরকার, যারা আগামী দিনে বাংলাদেশকে ওই যে আমরা বাংলাদেশি সারা দুনিয়ার বুকে দাঁড়াইয়া আমরা বাংলাদেশি বলার মধ্যে যে প্রাউড, এই গৌরব ফেরত আনতে পারবে। হ্যাঁ, সেই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রনি ভাই। আমাদের এখানে আমি 1 মিনিট একটু ক্লিয়ার করি। আমি বহু অন্যান্য ভাষা শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছি, কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে সেটা মাতৃভাষা হওয়া জরুরি। কিন্তু আমাদেরকে অবশ্যই কমপক্ষে 2টা বিদেশি ভাষা শিখতে হবে, কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন নয়, ভাষা হিসাবে শিখতে হবে। এটা ছিল আমার বক্তব্য। কিন্তু আমার মনে হয় যে সেটার যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে অন্য ভাষা দিয়ে শিখি, সেটা আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। এটাই ছিল আমার বক্তব্য। বাট অবশ্যই আমাদেরকে বিদেশি ল্যাঙ্গুয়েজ হিসেবে কমপক্ষে 2টি ভাষা শিখতে হবে, কিন্তু শিক্ষার মাধ্যমটা প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে মাতৃভাষা হওয়া জরুরি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আজকে ডিফারেন্ট স্টেক হোল্ডার কনসালটেশনে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের থেকে মানুষজন আসছেন। আজকে আমাদের সাথে এখানে ফাহিম মাশরুফ ভাই রয়েছেন, উনি হচ্ছেন বিডি জবসের প্রতিষ্ঠাতা, এবং আরো একটা পরিচয় হচ্ছে উনি বাংলাদেশে এখন যে সিভিল সোসাইটিগুলো রয়েছে, ভয়েস ফর রিফর্মস, ব্রেইন, নাগরিক কোয়ালিশন, এই সবগুলো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, যারা নির্বাচন এবং সংস্কারকে একটা জায়গায় আনার জন্য ইন্ডিপেন্ডেন্টলি চেষ্টা করছেন। এছাড়া বিডি জবসের কথা আমরা সবাই জানি, চাকরি খোঁজার জন্য বাংলাদেশের সবচাইতে বড় অনলাইন প্ল্যাটফর্ম। 2018 সালে প্রথম কোটা আন্দোলনের সময় যে কালো আইন বলি আমরা, সে আইসিটি একটা 57 ধারা ওনাকে ডিবি তুলেও নিয়ে গিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে ছবি আপলোড করার জন্য। আমি ফাহিম ভাইকে একটু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এমপ্লয়মেন্ট কিভাবে জেনারেট করব, স্কিল সেট কিভাবে তৈরি করব, এডুকেশনের সাথে তার কি সম্পৃক্ততা রয়েছে, এগুলো তুলে ধরার চেষ্টা। ধন্যবাদ। ধন্যবাদ। পার্থ ভাই আমাকে সতর্ক করে দিয়েছেন 5 মিনিটের বেশি কথা বলা যাবে না। আমি মাহাদি আমিনকে রিকোয়েস্ট করবো আমার মাইক বন্ধ করে দেওয়ার জন্য 5 মিনিট পরে। আমাকে অলরেডি ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে বিডি জবস সম্পর্কে। আমি প্রায় 25 বছর ধরে এই কোম্পানিটা চালাচ্ছি। আপনারা কতজন আছেন এখানে হাত তুলতে পারবেন যে নাম শুনছেন বা ব্যবহার করেন? প্রায় 50%। ধন্যবাদ আপনাদেরকে। তো অতএব আমি আর বিডি জব সম্পর্কে বলার কিছু নাই, যেহেতু এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করি, স্কিল নিয়ে কাজ করি, সেই পার্সপেক্টিভে বলবো। তার আগে আসলে আমার একটু বলার আছে যে কেন আমি এখানে। নর্মালি দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আমি জানি না হয়তো শাহির বা রনি ভাইয়েরও ফার্স্ট টাইম হয়তো, যে কোনো রাজনৈতিক প্রোগ্রামের প্ল্যাটফর্মে আমরা অরাজনৈতিক বা নির্দলীয় লোকজন কথা বলছি। তো এটা আসলেই একটা বড় ব্যাপার। এটা আসলে বাংলাদেশের সচরাচর কালচার না। নর্মালি আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করি, সালাউদ্দিন ভাইদের মতো লোকজনকে ডাকি আমরা, যে ওনারা আমাদের বিশেষ অতিথি হয় বা প্রধান অতিথি হয়, কিন্তু আমরা আসলেই অত্যন্ত মানে এটা একটা বড় ব্যাপার যে আমাদেরকে আসলে ডাকা হয়েছে সো দ্যাট আমরা আপনাদের সাথে কথা বলতে পারি। এইটা একটি বড় ব্যাপার। তারপরে অনেকে কিন্তু আসতে চায় না, ফ্র্যাঙ্কলি অনেকেই হয়তো বিভিন্ন কারণে, হয়তো ট্যাগিং এর ভয়ে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার ব্যাপারে একটু ইতস্তত বোধ করে। বাট যখন আসলে মাহাদি আমিন ভাই আমাদের রিকোয়েস্ট করেছে আমাকে, আমার কাছে মনে হয়েছে এইটা আমার যাওয়া দায়িত্ব। নট বিকজ এনি রাজনৈতিক দলের সাপোর্ট বা অন্য পার্সপেক্টিভে না, মেইনলি যেটা মনে হয়েছে যে কিছু কিছু জিনিস আমার কাছে গত কয়েক মাসে মনে হয়েছে যে এই কথাগুলি আসলে আমরাই বলছি, আমরাই গত অনেক বছর ধরে বলে আসছি। যেহেতু আমি নিজে এমপ্লয়মেন্ট মার্কেটে আছি, স্কিল মার্কেটে আছি, সেই জায়গাটাতে আমরাই বলে আসছি। সেটাতে যখন দেখছি যে পার্টিকুলারলি বিএনপি এই কথাগুলোই সামনে নিয়ে আসছে, তখন আমাদের কাছে মনে হয়েছে যে অ্যাটলিস্ট আমরা যে এই সাপোর্টটা দেওয়াটা খুব জরুরি। কেননা বাংলাদেশে অনেক ক্ষেত্রে আমরা জানি রাজনীতিবিদরা অনেক সুন্দর সুন্দর ধরনের প্রস্তাব দেয়,
কিন্তু বিভিন্ন কারণে সোসাইটির বিভিন্ন কারণে একটা বড় কারণ হচ্ছে আমাদের আমলাতন্ত্র এবং অনেক ক্ষেত্রে আমাদের নাগরিক সমাজও অনেক ক্ষেত্রে ভালো ভালো প্রপোজালগুলোকে অনেক সময় তারা বাধা দেয়। তো আমাদের কাছে মনে হয়েছে যে এই কয়েকটা যে ভালো প্রস্তাব এসেছে 31 দফার মধ্যে সবগুলির সাথে যে আমাদের একমত হতে হবে তা না, বাট বেশ কিছুর সাথে যেগুলিতে আমরা একমত সেগুলির ব্যাপারে আসলে আমাদের এই সমর্থন দেওয়াটা খুব জরুরি, যাতে আসলে যখন যদি বিএনপি সরকার গঠন করতে পারে তখন যাতে এই জিনিসগুলো আসলে ইমপ্লিমেন্ট করাটা ইজি হয়। যেহেতু আমাকে বলা হয়েছে যে আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলতে, আমি সংক্ষেপে বলবো যে আসলে এই যে আনএমপ্লয়মেন্ট ব্যাপারটা এটা কিন্তু বাংলাদেশের একটা বড় সমস্যা, কিন্তু আরো বড় সমস্যা হচ্ছে আমাদের শিক্ষিত ইউথ আনএমপ্লয়মেন্ট। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানটা যে শুরু হলো, অগাস্ট অভ্যুত্থান, এটা কিন্তু আসলে ট্রিগারই করেছিল কি চাকরি, তাই না? আমার কোটা বিরোধী আন্দোলনটা কিন্তু আসলে চাকরি নিয়েই করেছিল, কারণ চাকরির ব্যাপারে একটা ফ্রাস্ট্রেশন আছে। কাদের ফ্রাস্ট্রেশন? যারা ইউনিভার্সিটি কলেজে থেকে পাশ করছে তারা চাকরি পাচ্ছে না, এই ফ্রাস্ট্রেশন থেকেই কিন্তু এরকম একটা আন্দোলন শুরু হয়েছে, যেটা আসলে 15 বছরের স্বৈরাচারকে বিদায় দিতে পেরেছে। অতএব এই ব্যাপারটা আসলে চাকরি ব্যাপারটা শুধুমাত্র চাকরির ব্যাপার না, এটা এখন আসলে একটা সোশ্যাল ব্যাপার, একটা ইকোনমিক ব্যাপার, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা পলিটিক্যাল ব্যাপার। তো এই পলিটিক্যাল ব্যাপারটাকে আসলে পলিটিক্যালি আসলে হ্যান্ডেল করতে হবে। তো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলা দরকার, এবং রাজনৈতিক চর্চাটার মধ্যে এই এমপ্লয়মেন্ট এই ব্যাপারগুলো অনেক বেশি করে আসা দরকার। আমি যেহেতু সময় কম, 3টা সাজেশন দিব আমাদের দৃষ্টিতে যেটা মনে হয়েছে যে